গুড মর্নিং স্টুডেন্টস। মার্টিন লুথার কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা একটা নতুন চ্যাপ্টার ধরেছিলাম, সেটা ছিল শৈবাল এবং ছত্রাক, পঞ্চম অধ্যায়। তো শৈবাল সম্পর্কিত প্রাথমিক কিছু কথা এবং শৈবালের কিছু বৈশিষ্ট্য এবং বেশ কিছু ধরনের শৈবাল সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। তো আজকে মূলত আমরা সেই শৈবালের যে সকল বর্ণকণিকার জন্য শৈবালের বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে সেটা সম্পর্কে একটু আলোকপাত করব, প্লাস শৈবালের প্রজনন পদ্ধতি বা জনন সম্পর্কে বিস্তারিত জানব। চলো শুরু করি। মূলত এটি কতিপয় শৈবালের শ্রেণীর সংক্ষিপ্ত একটা পরিচিতি, যেটা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম, আজকে আরেকটু বলবো। কারণ শৈবালের যে বিভিন্ন রকমের কালার আসে, সবুজ কালার, গোল্ডেন ব্রাউন কালার, আগুনের মতন অগ্নি কালার, বাদামি কালার, লোহিত কালার, এ সকল কালারের জন্য মূলত হচ্ছে শৈবালের মধ্যে বিদ্যমান বিভিন্ন ধরনের পিগমেন্ট দায়ী। সেই অনুযায়ী দেখা যায় যে শৈবালগুলোর সঞ্চিত খাবারও ভিন্ন হয়ে থাকে। স্বাভাবিকভাবে আমরা যেটা প্রথমেই জেনেছি সেটা হচ্ছে সকল শৈবালই সুকেন্দ্রিক অর্থাৎ ইউক্যারিওটিক সেল দ্বারা গঠিত। কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, এখানে প্রোক্যারিওটিক বা আদিকেন্দ্রিক কোষ বিদ্যমান। শৈবাল কোষের গঠন মোটামুটিভাবে একটা উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষের মতনই হয়ে থাকে, যেহেতু তারা হচ্ছে সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক কোষ দিয়ে গঠিত ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কোষের বাহিরে যেই সেলুলোজ প্রধান বস্তু নির্মিত, এটা হচ্ছে জড় কোষ প্রাচীর, আর কোষ প্রাচীর দিয়ে পরিবেষ্টিত অবস্থায় হচ্ছে ভেতরে থাকে কোষঝিল্লি, আর কোষঝিল্লির দিয়ে আবৃত অবস্থায় থাকে ভেতরে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমে একেবারে সুস্পষ্ট একটি নিউক্লিয়াস থাকে, যার কারণে এটাকে সুকেন্দ্রিক কোষ বলা হয়। এছাড়া সেখানে ক্লোরোপ্লাস্ট থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, পাইরিনয়েড থাকে, রাইবোজোম থাকে এবং কিছু সঞ্চিত খাবারও থাকে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শৈবালের দেহটা হচ্ছে আকার আকৃতিটা বিভিন্ন রকম হয়, কেউ নলাকার, কেউ শাখান্বিত, কেউ অনেক প্রাচীরবিহীন, প্রস্থপ্রাচীর মানে প্রস্থের ক্ষেত্রে তার প্রাচীরবিহীন। আবার দেখা যায় যে কিছু কিছু কোষে অনেকগুলো নিউক্লিয়াসও থাকে। তো যাদের দেখা যায় যে কোষে হচ্ছে সাধারণত অনেকগুলা নিউক্লিয়াস থাকে, তাদের দেহটাকে বলা হয় সাধারণত সিনোসাইটিক শৈবাল। একটি পূর্ণাঙ্গ ডায়াটমের যখন দেখা যায় যে এটার উদাহরণ হিসেবে সিনোসাইটিকের মধ্যে একটা উদাহরণ হচ্ছে ভসারিয়া এবং আরেকটি হচ্ছে বট্রিডিয়াম। তো এই দুইটা শৈবালের দেখা যায় যে একটি পূর্ণাঙ্গ ডায়াটম সম্পূর্ণরূপে হচ্ছে সিলিকাময়, এবং সেখানে যে কোষ প্রাচীর যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ফ্রুস্টিওল। অর্থাৎ এখানে হচ্ছে কোষ প্রাচীরটা সিলিকাময় হওয়ার জন্য একটা বিশেষ বৈশিষ্ট্য চলে আসে, যার কারণে তার নাম রাখা হয়েছে ফ্রুস্টিওল। তো আমরা আজকে যে চার্টটা এখানে দেখিয়েছি এখানে দেখো সবুজ শৈবাল, যেটা সবুজ শৈবালের জন্য কালার পিগমেন্ট ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং ক্যারাটিনয়েড উপস্থিত রয়েছে। উদাহরণ হিসেবে এখানে ইউরোথ্রিক্সকে আইডিয়াল হিসেবে নেওয়া হয়েছে সবুজ শৈবালের। এটার যেই শ্রেণীতাত্ত্বিক নাম সেটাকে সাধারণত বলা হয় ক্লোরোফাইটা, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে সবুজ শৈবাল। ইউরোথ্রিক্সের যে সঞ্চিত খাবার সেটা মূলত হচ্ছে শ্বেতসার অর্থাৎ স্টার্চ। এরপরে যে এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ওই নেভিকুলা, একটি শৈবাল যাকে কিনা বলা হয়েছে ক্রিসোফাইটা নামক একটি শ্রেণীতে রাখা হয়েছে। এটার কালারটা হচ্ছে গোল্ডেন ব্রাউন। এই গোল্ডেন ব্রাউন কালার হওয়ার জন্য যে পিগমেন্টটা দায়ী সেটা সাধারণত ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল সি হচ্ছে এখানে স্পেশালি কাজ করে, এবং
ক্যারাটিনয়েডের বিশেষত্ব রয়েছে এখানে একটি, সেটা হচ্ছে অতিমাত্রায় ক্যারাটিনয়েডটা ঘন থাকে, এই কারণে এই কালারটা চলে আসে হচ্ছে গোল্ডেন ব্রাউন। নেভিগুলার ক্ষেত্রে সঞ্চিত খাবারটা মূলত হচ্ছে ক্রাইসোল্যামিনারিন নামক একটি সঞ্চিত খাবার। এটা এক ধরনের কার্বোহাইড্রেট। এছাড়া অগ্নি কালার একটি শৈবাল রয়েছে, উদাহরণ হিসেবে এখানে নেওয়া হয়েছে জিমনোডিনিয়াম, যেটা হচ্ছে পাইরোফাইটা নামক শ্রেণীতে রাখা হয়েছে এটাকে। এটার যে কালার পিগমেন্ট সেখানে হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি এবং ক্যারাটিনয়েড নামক হচ্ছে এখানে কালার পিগমেন্ট রয়েছে। এটার যেই সঞ্চিত খাবার সেটা হচ্ছে প্যারামাইলন নামক সঞ্চিত খাবার থাকে এখানে। এরপরের যেই শৈবালের শ্রেণী সেটা হচ্ছে ফিওফাইটা, যেটা হচ্ছে কালারটা হচ্ছে বাদামি রঙের হয়ে থাকে, উদাহরণ হিসেবে এখানে নেওয়া হয়েছে সার্গাসাম নামক শৈবালকে। এখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি এবং এখানে স্পেশাল একটা পিগমেন্ট থাকে যেটাকে ফিউকোজেনথিন বলা হয়। এই ফিউকোজেনথিন থাকার জন্য এটার কালারটা বাদামি বর্ণ ধারণ করে। এখানে যেই সঞ্চিত খাবার সেটা হচ্ছে ল্যামিনারিন এবং ম্যানিটল, আরেকটা হচ্ছে অ্যালগিন। এই ধরনের সঞ্চিত খাবার, 3 ধরনের সঞ্চিত খাবার মূলত হচ্ছে এদের ক্ষেত্রে দেখা যায়। সবার লাস্টে যেই শ্রেণীটি দেখানো হয়েছে সেটা হচ্ছে রডোফাইটা। রডোফাইটা সাধারণত হচ্ছে লাল রঙের একটি শৈবাল, উদাহরণ হিসেবে এখানে পলিসাইফোনিয়াকে নেওয়া হয়েছে। এখানে ক্লোরোফিল এ, তারপর হচ্ছে ফাইকো ইরিথ্রিন, ফাইকোসায়ানিন, মূলত হচ্ছে ফাইকো ইরিথ্রিনটা হচ্ছে লাল বর্ণের জন্য প্রধানত দায়ী হয়ে থাকে। এছাড়া ফাইকোসায়ানিনও এখানে সহায়তা করে লাল বর্ণ হওয়ার জন্য। আর ক্লোরোফিল এ নামক পিগমেন্ট থাকে। তো এটার ক্ষেত্রে যে সঞ্চিত খাবার সেটাও একটা স্টার্চ, তবে স্টার্চের একটা বিশেষ প্রকার যেটা হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ। এছাড়া হচ্ছে অ্যাগার অ্যাগার এবং ক্যারাজিনান নামক সঞ্চিত খাবার এক্ষেত্রে দেখা যায়। তো শৈবাল পৃথিবীর মোট ফটোসিনথেসিসের প্রায় 60% করে থাকে, অর্থাৎ বাকি মাত্র 40% যত উদ্ভিদ আমরা দেখি উচ্চ শ্রেণীর উদ্ভিদগুলো, সেগুলো দ্বারা হচ্ছে পরিপূর্ণ হয়, অর্থাৎ ফটোসিনথেসিসটা সম্পন্ন হয় তাদের দ্বারা। এবং তাহলে দেখতে পাচ্ছি যে সিংহভাগ অর্থাৎ 50%-এরও উপরের 60% ফটোসিনথেসিস যদি শৈবাল দ্বারা হয়ে থাকে, তাহলে শৈবাল দ্বারাই কিন্তু সবচাইতে বেশি পরিমাণ অক্সিজেন পৃথিবীতে সরবরাহ হয়। তাই সবুজ শৈবাল থেকে উচ্চ শ্রেণীর উদ্ভিদের আবির্ভাব হয়েছে বলে অনেকে মনে করেন বিবর্তন বা ইভলিউশনের মাধ্যমে। একইভাবে আরেকটা কথা বলা যায় যে পৃথিবীতে যত অক্সিজেন রয়েছে, অক্সিজেনের সিংহভাগ সরবরাহ করে হচ্ছে এই শৈবাল। তো এই ছিল মূলত শৈবালের বিভিন্ন রঙের জন্য দায়ী বা কালার পিগমেন্টগুলোর উপস্থিতির জন্য এই শৈবালের বিভিন্ন রং হয় এবং সঞ্চিত খাবারটাও সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো চলো দেখি আজকে শৈবালের যে সেকেন্ড যে টপিক শৈবাল সংক্রান্ত, শৈবালের জনন, সে সম্পর্কে চলো আলোচনা করি। শৈবালের জনন সাধারণত হচ্ছে 3টি পদ্ধতিতে হয়ে থাকে। একটি হচ্ছে অঙ্গজ জনন, আরেকটি হচ্ছে অযৌন জনন, আরেকটি হচ্ছে যৌন জনন। তো আমরা স্টেপ বাই স্টেপ করব। প্রথমে শৈবালের অঙ্গজ জনন সম্পর্কে জানি চলো। শৈবালের অঙ্গজ জনন অর্থাৎ নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে শৈবাল তার দেহের অংশবিশেষ বা সম্পূর্ণ দেহের মাধ্যমে ভেঙে ভেঙে অথবা হচ্ছে দৈহিক অঙ্গ ব্যবহার করে যে নতুন শৈবাল জীবের সৃষ্টি করে বা নতুন শৈবাল জীব তৈরি হয় তার দেহ থেকে, সেটাকে বলা হয় সাধারণত অঙ্গজ জনন। সাধারণত অঙ্গজ জননটা রেণু তৈরির মাধ্যমে হয়ে থাকে। এছাড়া দেখা যায় শরীরের কোনো একটা অঙ্গ ভেঙে যেয়েও হতে পারে। মোট কথা কোনো ধরনের গ্যামেট সৃষ্টি এই পদ্ধতিতে হয় না। আমরা এখানে সাধারণত 5 ধরনের অঙ্গজ জননের কথা বলবো আজকে। একটি হচ্ছে কোষের বিভাজন,
2 নাম্বার হচ্ছে খণ্ডায়ন, 3 নাম্বার হচ্ছে টিউবার সৃষ্টির মাধ্যমে অঙ্গজনন, আরেকটা হচ্ছে কুঁড়ি সৃষ্টির মাধ্যমে অঙ্গজনন, সবার লাস্টে যেটা আমরা দেখব সেটা হচ্ছে হর্মোগোনিয়া। তো মূলত কোষের বিভাজন যেটা হয় সেটা হচ্ছে এককোষী একটি শৈবালের মাতৃকোষটি সাধারণত হচ্ছে সমান 2 ভাগে ভাগ হয়ে যায় এবং 2টা অপত্য কোষ তৈরি করে এবং প্রতিটি অপত্য কোষ এক একটি পূর্ণাঙ্গ শৈবাল হিসেবে তৈরি হয়। যদি আমি বলি যে এতটুকু হচ্ছে একটি শৈবাল, এটা সাধারণত অঙ্গজননের এই কোষের বিভাজনের মাধ্যমে যদি চিন্তা করি, এই একটি কোষ বিভাজিত হয়ে জাস্ট 2টা কোষ রূপান্তরিত হয় এবং এভাবেই হচ্ছে অঙ্গজননটা হয়ে থাকে। 2 নম্বরে যেই খণ্ডকায়নটা আমরা দেখব, খণ্ডকায়নে মূলত দেখা যায় যে ছবিতে তোমরা দেখতেছো যে বহুকোষী ফিলামেন্টাস শৈবালে আর কি যে কোনো একটা কারণে বা যে কোনোভাবে ফিলামেন্টটি সাধারণত হচ্ছে ভেঙে গেলে প্রতিটি খণ্ড ক্রমে একটি পূর্ণাঙ্গ শৈবালে পরিণত হয়। সাধারণত হচ্ছে নস্টক, তারপর হচ্ছে অসিলাটোরিয়া নামক যেই শৈবাল, সেগুলোর ক্ষেত্রে এই খণ্ডকায়নটা দেখা যায়। তো এখানে ছবিতে দেখা যাচ্ছে এই হচ্ছে একটি শৈবাল, দেখো এখানে ভেঙে কিন্তু অনেকগুলো ভাগে ভাগ হয়ে গিয়েছে এবং এই ক্ষেত্রেই হচ্ছে শৈবালটা এইভাবে হয়ে থাকে, খণ্ডকায়নের মাধ্যমে তাদের যে বংশবৃদ্ধি সেটা করে থাকে। তো শৈবালের যে খণ্ডকায়ন যেটা আমরা দেখলাম, শৈবালের কোষ বিভাজনের মাধ্যমে জননটা দেখলাম, অঙ্গজনন, দেন খণ্ডকায়নের মাধ্যমে দেখলাম। সবার এরপরে যেটা আছে সেটা হচ্ছে টিউবার সৃষ্টির মাধ্যমে শৈবালের বংশবৃদ্ধি বা অঙ্গজনন। এক্ষেত্রে দেখা যায় শৈবালের যে রাইজয়েড বা মাটির নিচে যে অংশটা থাকে সেখানে একটা টিউবার তৈরি হয়। যদি শৈবালের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহটা হচ্ছে অনেকটা থ্যালয়েড আকৃতির, এদের কোনো মূল কাণ্ড পাতা সৃষ্টি হয় না, এরা সমাঙ্গদেহী। তারপরেও শৈবালের যেটা কিছু কিছু শৈবালের ক্ষেত্রে দেখা যায় যে বিশেষত যে মাটির সাথে বা মাটির নিচে একটি আঁকড়ে রাখার জন্য শিকড়ের মতনই একটি পার্ট থাকে বা রাইজয়েড থাকে। সেই রাইজয়েডের ক্ষেত্রে সাধারণত আমরা যখন টেরিস দেখেছিলাম তখন হচ্ছে এরকম রাইজয়েড হয়েছিল, এরকম একটা পার্ট থেকে এখানে রাইজয়েডের মতন ছিল, এখান থেকে টেরিস হয়েছিল, মাটির নিচে হচ্ছে এই পার্ট। এখানে অনেক সময় দেখা যায় এরকম টিউবার হয়। তো এই টিউবার গঠনের মাধ্যমে তখন হচ্ছে শৈবালটা নতুন শৈবালে পরিণত হতে বা নতুন শৈবাল জন্ম হয় এই টিউবার তৈরির মাধ্যমে। এটা সাধারণত চারা ধরনের একটি শৈবাল রয়েছে যেটাকে আমরা শিখেছিলাম, যেটার নামটা আমরা পরিচিত, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। চারা ধরনের যেটা, এটার ক্ষেত্রে এই ধরনের ঘটনাটা দেখা যায়। এরপরে যেটা দেখা যায় যে কুঁড়ি সৃষ্টির মাধ্যমে শৈবালের বংশবৃদ্ধি। কুঁড়ি সৃষ্টির মাধ্যমে মূলত হচ্ছে বাট বা কুঁড়ি, এইটার সৃষ্টির মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে শৈবালে শৈবালে নতুন শৈবাল দেহ সৃষ্টি হয়। এটা সাধারণত হচ্ছে প্রোটোসাইফন নামক শৈবাল রয়েছে যেটা কিনা কুঁড়ি সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। এছাড়া হর্মোগোনিয়া নামক আরেকটি পদ্ধতি রয়েছে যেখানে দেখা যায় যে সূত্রাকার যে নীলাভ সবুজ শৈবাল সেটা হচ্ছে টাইক্রোমটা খণ্ডিত হয়ে যায় এবং প্রতিটি খণ্ডকে তখন বলা হয় হচ্ছে হর্মোগোনিয়া। আমরা কিছুক্ষণ আগে একটি ছবি দেখিয়েছিলাম, চলো দেখি, সেখানে হর্মোগোনিয়াটা আরও স্পষ্ট হবে। ছবিতে দেখো এই যে একটি শৈবাল, এই শৈবালটি যখন এরকম ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় এবং সেখানে এই হর্মোগোনিয়াটা তখন তৈরি হয়, অর্থাৎ প্রতিটি খণ্ডকেই মূলত হচ্ছে হর্মোগোনিয়া বলা হয়। সাধারণত হচ্ছে আঘাত অথবা হচ্ছে সেপারেশন ডিস্ক বা হ্যাটারোসিস্ট, এই চারটার ক্ষেত্রে সাধারণত এই তিনটা ক্ষেত্রে সাধারণত দেখা যায় কোনো কারণে যদি আঘাত লাগে বা কোনো কারণে যদি সেপারেশন ডিস্ক তৈরি হয় দুইটা কোষের মাঝখানে অথবা হ্যাটারোসিস্ট তৈরি হয়, তখন হচ্ছে এই হর্মোগোনিয়াটা তৈরি হয় এবং হর্মোগোনিয়া অঙ্কুরিত হয়ে নতুন সূত্রটা তৈরি করে এবং সেক্ষেত্রে নতুন দুইটা শৈবাল
তৈরি হয়। যেমন সায়ানোব্যাকটেরিয়া নামক যে শৈবালটা রয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের বর্তমানে সাধারণত এরা সায়ানোব্যাকটেরিয়ার হিসেবে ডাকা হয়, হর্মোগোনিয়া যেখানে তৈরি হয়। উদাহরণ হিসেবে তোমাদের বইতে নস্টক এবং অসিলাটোরিয়া নামক দুইটা শৈবালের কথা বলা হয়েছে। এরপরে শৈবালের খুবই গুরুত্বপূর্ণ একটি জনন প্রসেস যেটাকে অযৌন জনন বলা হয়, এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অযৌন জনন মূলত হচ্ছে গ্যামেট ফর্মেশন ছাড়া অন্য কোনো প্রসেসে যদি সাধারণত স্পোর তৈরির মাধ্যমে যদি কোনো প্রজনন সম্পন্ন হয় সেটাকে বলা হয় হচ্ছে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ কোনো গ্যামেট ফর্মেশন হবে না, অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণু উৎপাদন হবে না, কিন্তু স্পোর তৈরি হবে এবং সেখান থেকে যদি কোনো নতুন শৈবালের উৎপত্তি হয় এই প্রসেসটাকে বলা হয় অযৌন জনন। তো বিভিন্ন ধরনের রেণু তৈরির মাধ্যমে এই যেই জনন প্রক্রিয়া, এখানে দেখা যায় অঙ্গজ কোষ যেটা স্পোর যেই থলি, এটাকে সাধারণত বলা হচ্ছে স্পোরানজিয়াম। আমরা স্পোরানজিয়ামের ছবি যদি চিন্তা করি তাহলে স্পোরানজিয়ামের ছবিটা হচ্ছে এরকম, একটা স্পোরের মতো হয়। এখানে হচ্ছে অসংখ্য ভাগ থাকে, সেলগুলো এরকম থাকে হচ্ছে স্পোর। এবং মাঝখানের যেই কোষটা এটা হচ্ছে খুব সুন্দরভাবে ভাগ থাকে, প্রত্যেকটা থেকে একটা একটা করে স্পোর তৈরি হয় এবং সাইডের যেই প্রাচীর এটা ফেটে যায় এবং এখান থেকে অসংখ্য স্পোর বের হয়ে থাকে। তো এই স্পোরটা অনেক ক্ষেত্রে স্পোরের বৈশিষ্ট্যটা বিভিন্ন রকম হয়ে থাকে, তার উপর ভিত্তি করে এটা স্পোরানজিয়ামটা সাধারণত হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জুস্পোর, আরেকটি হচ্ছে অ্যাপ্ল্যানোস্পোর। অ্যাপ্ল্যানোস্পোর অর্থাৎ একটা হচ্ছে জুস্পোর আর একটা হচ্ছে অ্যাপ্ল্যানোস্পোর। জুস্পোরটা হচ্ছে মূলত হচ্ছে এই ক্ষেত্রে যে স্পোরটা তৈরি হবে সেটাতে ফ্লাজেলা থাকে, সাধারণত 2 থেকে 4টা ফ্লাজেলা থাকে এবং এই ফ্লাজেলার সহায়তায় সে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে। কিন্তু অ্যাপ্ল্যানোস্পোর যেটা, এই অ্যাপ্ল্যানোস্পোরটা সাধারণত হচ্ছে কোনো ফ্লাজেলা থাকে না। অ্যাপ্ল্যানোস্পোরটাতে কোনো ফ্লাজেলা থাকে না বিধায় সে কিন্তু কোনো মুভমেন্ট করতে পারে না, অর্থাৎ এক জায়গায় স্থির থাকে। দেখা যায় সাধারণত এই অ্যাপ্ল্যানোস্পোরের মধ্যে দেখা যায় যখন সে খুব প্রতিকূল অবস্থায় পড়ে যায়, যখন যেহেতু সে মুভ করতে পারে না, প্রতিকূল অবস্থায় সে চাইলেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, তখন সে করে কি তার 4 সাইডে কোষ প্রাচীরটাকে একটু পুরু করে ফেলে। তো যখন এরকম অ্যাপ্ল্যানোস্পোরের পুরু প্রাচীর বিশিষ্ট যদি হয়ে যায় তখন সেটাকে বলা হয় হিপনোস্পোর। অর্থাৎ অ্যাপ্ল্যানোস্পোরেরই একটা কন্ডিশন বা সিচুয়েশন, এটাকে বলা হয় হচ্ছে হিপনোস্পোর, যেটা হচ্ছে ইউলোথ্রিক্সের ক্ষেত্রে দেখা যায়। এই তখন এটার কোষ প্রাচীরটা অনেক পুরু হয়ে যায়। এটার যখন মাতৃকোষের অনুরূপ বৈশিষ্ট্য অচল রেণু যখন তৈরি হয় এই অ্যাপ্ল্যানোস্পোর থেকে, সেটাকে বলা হয় হচ্ছে অটোস্পোর। ক্লোরেলা নামক একটি শৈবাল রয়েছে, এটা আমরা অনেকেই জানি যে এককোষী একটি জীব, যেটাতে হচ্ছে এটাতে দেখা যায় একটা অচল রেণু তৈরি করে, এটাকে বলা হয় হচ্ছে অটোস্পোর। কিছু কিছু শৈবালের ক্ষেত্রে দেখা যায় যে পুরো প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এবং পুরো প্রাচীর বেষ্টিত হয়। তখন এই যে পুরো প্রাচীর, এটাকে বলা হয়, তখন এই ধরনের যে স্পোর তৈরি হয় এটার নাম হচ্ছে, তখন বলা হয় একাইনিটি। তার মানে আমরা আরেকটি নতুন নাম শুনলাম, সেটা হচ্ছে বলা হচ্ছে কি একাইনিটি। একাইনিটির ক্ষেত্রে সাধারণত যেটা আমরা দেখি যে অনুকূল পরিবেশে একাইনিটিটা অঙ্কুরিত হয়ে নতুন শৈবাল তৈরি করে। আমরা কিন্তু অ্যাপ্ল্যানোস্পোরটার ক্ষেত্রে স্পেশাল একটা কন্ডিশন, প্রতিকূল পরিবেশের কথা আমরা কিন্তু দেখেছি, যেখানে কিনা পুরু কোষ প্রাচীর তৈরি হয়
আর অনুকূল পরিবেশে একাইনজিটা তখন হচ্ছে অঙ্কুরিত হয়ে যায় এবং নতুন শৈবালে পরিণত হয়। এটার ক্ষেত্রে যেমন উদাহরণ হিসেবে তোমাদের বইতে দেওয়া আছে যে পিথোফোরা আর একটা হচ্ছে ক্ল্যারোফোরা। ডায়াটম জাতীয় শৈবাল সাধারণত বিশেষ ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে। এদেরকে বলা হয় হচ্ছে এক্সোস্পোর, অর্থাৎ বিশেষ ধরনের রেণু সৃষ্টির মাধ্যমে ডায়াটম জাতীয় শৈবাল বংশবৃদ্ধি করে থাকে। উদাহরণ হিসেবে এটাকে নেভিকুলাকে দেখানো হয়েছে। অজনজনন পদ্ধতিতে নেভিকুলা এই এক্সোস্পোর তৈরি করে থাকে। এরপরে আমরা যেই জনন প্রসেস যেটা জানবো শৈবালের, সেটা হচ্ছে শৈবালের যৌন জনন। সাধারণত দুইটা গ্যামেট তৈরির মাধ্যমে, অর্থাৎ একটি পুংগ্যামেট এবং একটি স্ত্রী গ্যামেট তৈরির মাধ্যমে শৈবালের যে প্রজনন হয়ে থাকে সেটাকে বলা হয় সাধারণত যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। শৈবালের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা সাধারণত হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে হোমোথ্যালিক আর একটা হচ্ছে হ্যাটারোথ্যালিক। হোমোথ্যালিক শব্দের অর্থ হচ্ছে সহবাসী, যখন শৈবালের একটি দেহ কিন্তু ভিন্ন ভিন্ন কোষ যখন একটি থেকে পুংগ্যামেট অন্যটি থেকে স্ত্রী গ্যামেট তৈরি হয়, অর্থাৎ দেহ একটা বা কোষ থেকে দুইটা বা তিনটা ভিন্ন কোষ থেকে ভিন্ন যৌনধর্মী জনন কোষ তৈরি হয়, তখন সেটাকে বলা হয় যে হোমোথ্যালিক বা সহবাসী। এবং তাদের মধ্যেই নিজের কোষের মধ্যেই যখন মিলন হয়ে জাইগোট তৈরি হয় এবং নতুন শৈবাল উৎপন্ন হয়, সেই ক্ষেত্রে এই ধরনের যৌন জননকে বলা হয় হোমোথ্যালিক যৌন জনন। অর্থাৎ দেহ এক কিন্তু একই দেহের মধ্যে দুইটা কোষ ভিন্ন ভিন্ন জনন কোষ উৎপন্ন করে এবং যারা কিনা নিজেদের মধ্যে প্রজনন করে জাইগোট তৈরি করে এবং নতুন শৈবাল উৎপন্ন হয়, সেটাকে বলা হয় হোমোথ্যালিক। আমরা আগের ক্লাসগুলোতে স্পাইরোগাইরার কিছু জনন প্রসেস শিখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যে একই শৈবালের দুইটা কোষ, পাশাপাশি অবস্থিত দুইটা কোষের মধ্যে এই ধরনের হোমোথ্যালিক যৌনজনন সম্পন্ন হয়। এর পরবর্তীতে যেই হ্যাটারোথ্যালিক পদ্ধতি, সেখানে মূলত হচ্ছে দুইটা ভিন্ন দেহ হয়, দুইটা ভিন্ন অর্থাৎ ভিন্নবাসী, অর্থাৎ দুইটা ভিন্ন একই প্রজাতির দুইটা ভিন্ন যেই জীব, তাদের মধ্যে একটির পুংগ্যামেট এবং অন্যটির স্ত্রী গ্যামেট মিলনের ফলে যেই জনন প্রসেস সম্পন্ন হয় এবং নতুন শৈবালের জন্ম হয়, সেটাকে বলা হয় হচ্ছে হ্যাটারোথ্যালিক বা ভিন্নবাসী শৈবালের জনন পদ্ধতি। তো সাধারণত জনন কোষের যেই অবস্থা বা কন্ডিশন বা সিচুয়েশন, এটার উপর ভিত্তি করে এই শৈবালের তিন ধরনের সাধারণত যৌন জনন ঘটে থাকে। একটির নাম হচ্ছে আইসোগ্যামি, আরেকটির নাম হচ্ছে অ্যানাইসোগ্যামি এবং 3 নম্বরে যেটা আছে সেটার নাম হচ্ছে উগ্যামি। চলো আমরা ছবির মাধ্যমে এই তিনটি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করি। আইসোগ্যামি যেটা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুইটা প্রায় আকারে বাহ্যিকভাবে হুবহু একই রকম। অর্থাৎ যখন এই হ্যাটারোথ্যালিক যৌনজনন প্রসেসে যখন পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের সাইজ এবং শেপ প্রায় একই রকম হয়ে যায়, তখন সেটাকে বলা হয় হচ্ছে আইসোগ্যামি জনন প্রসেস। অ্যানাইসোগ্যামিতে দেখা যায় যে যখন একটি গ্যামেট অন্য একটি গ্যামেট থেকে আকারে ছোট হয়, সাধারণত পুংগ্যামেটটা আকারে ছোট হয় এবং স্ত্রী গ্যামেটটা আকারে বড় হয়, এবং এই ধরনের প্রসেস বা যৌনজননের যেই প্রসেস, এটাকে বলা হয় অ্যানাইসোগ্যামি জনন প্রক্রিয়া। 3 নম্বরে যেটা আমরা উগ্যামাস বা হচ্ছে উগ্যামি বলে থাকি, এটা সাধারণত স্ত্রী গ্যামেটটা আকারে বড় হয়, কিন্তু মজার ব্যাপার স্ত্রী গ্যামেটে এখানে কোনো ফ্লাজেলা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে তখন নিশ্চল হয়ে যায়, অর্থাৎ এক জায়গায় স্থির থাকে। কিন্তু পুংগ্যামেট যেটা, সে হচ্ছে সচল হয় এবং সে এসে স্ত্রী গ্যামেটটাকে নিষিক্ত করে এবং এর ফলে প্রজননটা সম্পন্ন হয়। উদাহরণ হিসেবে তোমাদের এখানে বইতে ফিউকাস নামক একটি
শৈবালের কথা বলা হয়েছে এবং এই মূলত এই 3টি যৌন প্রজনন প্রসেসের মাধ্যমে অসংখ্য শৈবাল নিজেদের বংশবৃদ্ধি করে থাকে। তো আজকে এতটুকুই, আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছি। কোনো কোশ্চেন যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কোশ্চেন করবে। তোমাদের উপস্থিতিটা নিশ্চিত করার জন্য অবশ্যই নাম রোল ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবে। সে পর্যন্ত সবাই, আগামী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।